আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী মাহফুজুল হক। প্রথমে সংবাদ শিরোনাম। জাতীয় শহীদ সেনা দিবস আজ। রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপনের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয়। এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ। বাজারে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের। চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের দীর্ঘ সারি, ভোগান্তিতে সাধারণ মানুষ। আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে, স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি। এবং কলম্বোতে টি-20 বিশ্বকাপের সুপার 8 সন্ধ্যায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে নিউজিল্যান্ড। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। আজ জাতীয় শহীদ সেনা দিবস। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে রাষ্ট্রপতি, পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। খোরশেদ আলমের রিপোর্ট। ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় চালানো হয় সেনা হত্যাযজ্ঞ। হত্যাযজ্ঞে শহীদ হন ৫৭ সেনা কর্মকর্তা সহ ৭৪ জন। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পর থেকে দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সকালে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে রাষ্ট্রপতি পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ও বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক এবং শহীদ পরিবারের নিকটাত্মীয়গণ কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। দেশ ও জনগণের স্বার্থে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতি ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে, এটি হবে শহীদ সেনা দিবসের প্রত্যয়। খোরশেদ আলম, বিটিভি নিউজ, বনানী সামরিক কবরস্থান, ঢাকা।
এদিকে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে সকালে বনানী সামরিক কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব ও এলজিআরই মন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর বলেন, পিলখানা হত্যাযজ্ঞ দেশের জন্য একটি ন্যাক্কারজনক ঘটনা। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর সুষ্ঠু বিচার করা হবে। এই দিনটিকে আমরা সবচেয়ে কলঙ্কজনক এই জন্য মনে করি যে এই দিনে যে চক্রান্ত হয়েছিল, যে প্রচেষ্টা হয়েছিল যে বাংলাদেশের পুরো যে নিরাপত্তা ব্যবস্থা, সেই ব্যবস্থাকে ভেঙে দেওয়ার একটা গভীর চক্রান্ত হয়েছিল। চৌকস 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করে বাংলাদেশ সেনাবাহিনীর যে মনোবল এবং একই সঙ্গে বাংলাদেশের যে মনোবল সেটাকে ভেঙে দেওয়ার জন্য একটা গভীর চক্রান্ত হয়েছিল। আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে এবং একই সঙ্গে গণতন্ত্রকে রক্ষা করার জন্যে তারা ঘুরে দাঁড়িয়েছে এবং বিগত নির্বাচনের মধ্য দিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুসংহত করা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার একটা বড় সুযোগ পেয়েছে। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতীতের মতো একইভাবে তার যে মূল লক্ষ্য বাংলাদেশকে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করা এবং একই সঙ্গে স্বাধীনতা সার্বভৌমত্বকে পুরোপুরিভাবে সংগত করা এবং এই জঘন্য হত্যাকাণ্ডের একটা নিরপেক্ষ একটা তদন্ত করে দায়ী ব্যক্তিদের এবং শক্তিদেরকে আপনার আইনের আওতায় নিয়ে আসা এবং তাদের শাস্তিকে নিশ্চিত করা। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না। তিনি বলেন, এই ঘটনা ছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর মূল লক্ষ্য। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর নৃশংস হত্যাকাণ্ডগুলোর মধ্যে অন্যতম। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না, যেহেতু জাতীয় একটা স্বাধীন তদন্ত কমিশন গঠিত হয়েছে এবং তারা দক্ষ উপযুক্ত ব্যক্তিদের দ্বারাই গঠিত হয়েছিল। তাতে যে সমস্ত সুপারিশমালা এসছে প্রায় 70টি, আমি আরো ডিটেইল দেখব। সেই সুপারিশমালার অনেকগুলো বাস্তবায়নাধীন আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আগামী 10 মার্চ চালু হতে যাচ্ছে বিএনপি সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ প্রকল্প। প্রাথমিকভাবে শুরু হতে যাওয়া সরকারি সহায়তার এই পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রায় 5 কোটি পরিবারকে আনা হবে সরাসরি রাষ্ট্রীয় সহায়তার আওতায়। বিশেষত পরিবারের নারী সদস্যদের নামে ইস্যু করা হবে এই ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে প্রতি মাসে সুবিধাভোগী পাবেন 2,500 টাকা। প্রথম পর্যায়ে দেশের 14টি জেলার নির্ধারিত উপজেলার হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলোকে দেয়া হবে এই সামাজিক নিরাপত্তা কার্ড। আরেফিন মাসুদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব। নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, পরীক্ষামূলকভাবে ঈদের আগেই তা বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান নেতৃত্বাধীন সরকার। এ বিষয়ে 24 ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি। দেশের 5 কোটি পরিবারের মধ্যে পর্যায়ক্রমে দেয়া হবে সরকারি সহায়তার এই ফ্যামিলি কার্ড। সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলো। বিশেষ করে সচ্ছলতা ফেরাতে নারী সদস্যদের নামে ইস্যু করা হবে এই ফ্যামিলি কার্ড, যা নারীর ক্ষমতায়নে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে এবং সেটার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আগামী 10 মার্চ বিফোর ঈদ উল ফিতর। সংশ্লিষ্ট মন্ত্রী, উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এটি আজকে অনুমোদিত হয়েছে এবং প্রতি মাসে ইনশাআল্লাহ 2,500 টাকা করে আমাদেরকে আর্থিকভাবে
সহযোগিতা পাবেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। প্রথম পর্যায়ে দেশের 14টি জেলার নির্ধারিত উপজেলার তৃণমূল থেকে শুরু হবে এই ফ্যামিলি কার্ড বিতরণ। এতে অগ্রাধিকার পাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারগুলো। তবে ধাপে ধাপে ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে সকল পরিবার। ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী যারা হবে তারা ইউনিভার্সাল, অর্থাৎ প্রত্যেকটা পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধাভোগী হবে। এখন প্রশ্ন আসতে পারে যে এক একটি এলাকায় পরিবার তো হতদরিদ্র আছে, দরিদ্র আছে, নিম্নবিত্ত আছে, মধ্যবিত্ত আছে, উচ্চবিত্ত আছে। স্বাভাবিকভাবেই হতদরিদ্র যেটা এবং দরিদ্র ওনারাই আগে পাবেন, বাট এখানে সবাই পাবেন। এখানে কোনো ইউনিভার্সাল থাকবে, এখানে কোনো ধরনের আপনার ধর্মীয় অথবা রাজনৈতিক বিশ্বাস এখানে কোনো কাজ করবে না। কার্যক্রমটা পলিটিক্যাল, কিন্তু এখানে ব্যবহার করা হবে সরকারের সংশ্লিষ্ট অথবা ওখানে গ্রাম পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন পর্যায়ের ইউএনও সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীরা যারা রয়েছেন তাদের মাধ্যমে পাইলটিংয়ের যে প্রোগ্রাম সেটি প্রাথমিকভাবে শুরু হবে এবং পরবর্তীতে এটি বাংলাদেশের প্রতিটি উপজেলায় ছড়িয়ে দেওয়া হবে। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানান, প্রকৃত অভাবী পরিবার যাতে বাদ না পড়ে সে বিষয়ে সতর্ক থাকা সহ নির্ভুল ডেটাবেজ তৈরি ও স্বচ্ছতা নিশ্চিতে থাকবে 3 স্তরের পর্যবেক্ষণ ব্যবস্থা। তিনি বলেন, এতে সরকার এবং সুবিধাভোগীর মাঝে থাকবে না কোনো মধ্যস্বত্বভোগী। নিখুঁত নির্ভুলভাবে কাজটি করতে হবে এবং কোনো অবস্থাতেই যাতে কোনো সুবিধাভোগী বাদ না পড়ে, আবার কোনো সুবিধা পাওয়ার উপযুক্ত না এইরকম কেউ যাতে আবার ঢুকেও না যায়। কাজে এটার আমরা চেকিং অ্যান্ড ক্রস চেকিংটাকে আমরা বেশ গুরুত্ব দিচ্ছি। আর সমস্ত সুযোগ সুবিধা যেটা দেওয়া হবে সরাসরি গভর্নমেন্ট টু অর্থাৎ সিটিজেন অর পার্সন, সরাসরি মধ্যে কোনো মধ্যস্বত্বভোগী থাকবে না এবং এটা সরাসরি যিনি পাবেন ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে অথবা ওনার যে মোবাইলের যে অ্যাকাউন্ট থাকবে সে অ্যাকাউন্টে চলে যাবে। সরকার আশা করছে এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে। ফলে সামাজিক সুরক্ষার আলো মুখ তুলবে নতুন দিগন্তে। আরেফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আহমদি। গতকাল সচিবালয়ে তথ্যমন্ত্রীর অফিস কক্ষে রাষ্ট্রদূত সাক্ষাৎ করতে আসেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক বোঝাপড়া সমুন্নত রেখে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এ সময় কোনো মিথ্যা বা অপতথ্য যাতে দুদেশের সম্পর্ককে নষ্ট না করে সে ব্যাপারেও সচেতন থাকার বিষয়ে আলোচনা হয়। রমজানে এবছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন 110 টাকা এবং সর্বোচ্চ 2805 টাকা নির্ধারণ করা হয়েছে। আজ সকালে ইসলামিক ফাউন্ডেশনের বাইতুল মোকাররম সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ইসলামী শরিয়া মতে আটা, জব, কিশমিশ, খেজুর, পনিরের যে কোনো একটি দিয়ে ফিতরা দেওয়া যায়। মুসলমানগণ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যে কোনো একটি পণ্য বা এর বাজার মূল্য দিয়ে ফিতরা আদায় করতে পারবেন। সভায় আরও বলা হয়, এসব পণ্যের স্থানীয় খুচরা বাজার মূল্য তারতম্য রয়েছে। স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাদাকাতুল ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা মুফতি আব্দুল মালেক। বাজারে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি আজ দুপুরে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জ পরিদর্শনে এসে এ হুঁশিয়ারি দেন।
সিটি মেয়র বলেন, এবছর বাজার মূল্য স্থিতিশীল রয়েছে। কারসাজি রোধে সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং অব্যাহত থাকবে। আমজাদ হোসেনের প্রতিবেদন। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ। নিত্যপণ্যের এই পাইকারি বাজার বুধবার দুপুরে পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সিটি কর্পোরেশনের কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে বাজারের দোকানে দোকানে তদারকি করেন তিনি। এ সময় দোকানে পণ্যের মূল্য তালিকা না রাখায় অনেক দোকানিকে সতর্ক করা হয়। বাজার দরটা ঠিক আছে কিনা, তারা এখানে বেশি দামে বিক্রি করছে কিনা, অথবা কোনো কিছু ভেজাল মিশিয়েছে কিনা, অথবা কোনো সিন্ডিকেট এখানে কাজ করছে কিনা। তো ওভারঅল সব মিলিয়ে আমাদের সাথে আমাদের ম্যাজিস্ট্রেট আছে সিটি কর্পোরেশনের, এবং আমরা সবাই মিলে এই অভিযান করছি। এখানে নালাগুলো আমরা দেখছি, যারা দোকানের সামনে যারা অপরিষ্কার করে রেখেছে তাদেরকেও আমরা বার্তা দিয়ে যাচ্ছি। আমরা পরবর্তীতে তাদেরকে অবশ্যই পানিশমেন্টের আওতায় আমরা আনব। যে সারা পৃথিবীতে যে মুসলিম কান্ট্রিগুলো আছে, রোজা হলে তারা সেখানে ভর্তুকি দিয়ে বিক্রি করে, অনেক সময় তারা বিনামূল্য বিক্রি করে। কিন্তু আমাদের দেশ বাংলাদেশ একমাত্র যেখানে রোজার সময় সমস্ত পণ্যের দাম বেড়ে যায়। তো আমি গতবারের তুলনায় এবার আমি দেখতে পাচ্ছি অনেক স্থিতিশীল আছে। আগে যেভাবে সয়াবিন তেলের দাম বেড়ে গিয়েছিল, অন্য ভোগ্যপণ্যের দাম বেড়ে গিয়েছিল, এবার অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক আছে। রমজানে বিশ্বের দেশে দেশে পণ্যের দাম কমানো থেকে দেশের ব্যবসায়ীদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান সিটি মেয়র। বলেন, বাজার সিন্ডিকেট করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা স্পষ্ট বলতে চাই যে এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে কোনো ধরনের আমরা স্পেস দিতে চাই না। যারাই সিন্ডিকেট করে এই ধরনের পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি করবে, তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ অ্যাকশন চলতে থাকবে। বাজার তদারকিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এখানে প্রতিটা দোকানে আমাদের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা আছে কিনা, ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের সামঞ্জস্য আছে কিনা, ভেজাল বা অন্য কোনো ক্ষতিকারক, শরীরের জন্য ক্ষতিকারক কোনো দ্রব্য মিশ্রিত আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখছি। তো স্যার আছেন, স্যারও নিজে থেকে উনি মনিটর করছেন বিষয়টা। তো আমরা আজকে প্রাথমিকভাবে তাদেরকে সতর্ক করছি এবং পরবর্তীতে এই অভিযান অব্যাহত রাখবো। পরে সিটি মেয়র খাতুনগঞ্জ পাইকারি বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। আমজাদ হোসেন, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে তিনি এ দাবি করেন। ওয়াশিংটন ডিসিতে কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া এই ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের অর্থনীতি, অভিবাসন নীতি ও ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি সহ নানা বিষয়ে বক্তব্য তুলে ধরেন। বিস্তারিত শবনা স্মৃতির রিপোর্টে। Nation is back, bigger, better, richer and stronger than ever before. যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ইউনাইটেড স্টেট ক্যাপিটালে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন। ভাষণের শুরুতেই তিনি দাবি করেন যুক্তরাষ্ট্র আবার ঘুরে দাঁড়িয়েছে এবং আগের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী ও সমৃদ্ধ হয়েছে। ভাষণের সময় কংগ্রেস কক্ষে উপস্থিত সমর্থকেরা ইউএসএ স্লোগানে মুখর হয়ে ওঠে। নির্বাচনী প্রচারণার সময় দেওয়া প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করে ট্রাম্প বলেন, আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে। চলতি বছরের শেষ দিকে উদযাপিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রসঙ্গ টেনে তিনি তার প্রেসিডেন্সিকে যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবে তুলে ধরেন। Today our border is secure, our spirit is restored, inflation is plummeting, incomes are rising fast, the roaring economy is roaring like never before, and our enemies are scared, our military and police are stacked, and America is respected again, perhaps like never before.
প্রায় 1 ঘণ্টার দীর্ঘ ভাষণে ট্রাম্প অর্থনৈতিক অগ্রগতি, কর্মসংস্থান বৃদ্ধি এবং শিল্প খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রশাসনের নীতির কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নতুন গতিতে এগোচ্ছে বলেও দাবি করেন তিনি। এছাড়া আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক সক্ষমতা বাড়ানোর কথাও উল্লেখ করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী প্রতিরক্ষা নীতির ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। A wide open border, horrendous recruitment for military and police, rampant crime at home, and wars and chaos all over the world. স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের মাধ্যমে নিজের দ্বিতীয় মেয়াদের অগ্রাধিকার স্পষ্ট করলেন প্রেসিডেন্ট ট্রাম্প। অর্থনীতি, নিরাপত্তা ও অভিবাসন এই 3 বিষয়কে সামনে রেখেই আগামী দিনের যুক্তরাষ্ট্রের নীতির ইঙ্গিত দিয়েছেন তিনি। We're going to do better and better and better. This is the golden age of America. স্বপ্না স্মৃতি, বিটিভি নিউজ। যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় চুক্তিতে পৌঁছাতে ইরান যে কোনো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ তখত রাভানচি। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় দুই দেশের মধ্যে নতুন করে আরেক দফা বৈঠকে বসার প্রস্তুতি নেয়ার মধ্যে ইরান এ কথা জানালো। বৈঠকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে ইরানের প্রতিনিধি দলের বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশ এ মাসের শুরুতে আলোচনা নতুন করে শুরু করেছিল। ইরানের আশপাশে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে উত্তেজনার মধ্যেই আলোচনা শুরু হয়। ইরান আক্রান্ত হলে প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটিতে আঘাত হানার হুমকি দিয়েছে। তবে বৃহস্পতিবারের বৈঠকের আগে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মজিদ রাষ্ট্রীয় গণমাধ্যমে এক মন্তব্যে বলেছেন, ইরান পুরোপুরি সততা এবং সরল বিশ্বাস নিয়ে জেনেভায় আলোচনা কক্ষে প্রবেশ করবে। এদিকে ইরান চীনের সঙ্গে উন্নত অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্র CM-302 কেনার একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলে জানা গেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে প্রায় 290 কিলোমিটার পাল্লার CM-302 নিম্ন উচ্চতায় ও উচ্চ গতিতে উড়ে শত্রুপক্ষের নৌ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটি পেলে ইরানের সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং ওই অঞ্চলে মার্কিন নৌ অভিযানের জন্য তা বড় হুমকি হয়ে উঠতে পারে। প্রতিবেদন অনুসারে অন্তত 2 বছর ধরে চলা এই ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আলোচনা গত জুনে ইসরায়েল ইরান স্বল্পস্থায়ী সংঘাতের পর গতি পায়। আলোচনার অগ্রগতির সময় ইরানের উপপ্রতিরক্ষা মন্ত্রী সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা চীন সফর করেন। CM-302 ক্ষেপণাস্ত্রটিকে শীর্ষস্থানীয় জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হিসেবে বাজারজাত করছে চীনের রাষ্ট্রায়ত্ত অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এটি বৃহৎ নৌযান ধ্বংস করতে সক্ষম। প্রতিবেদন অনুযায়ী CM-302 ছাড়াও ইরান চীনের কাছ থেকে ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, অ্যান্টি ব্যালিস্টিক প্রযুক্তি ও অ্যান্টি স্যাটেলাইট সক্ষমতা অর্জনের বিষয়েও আলোচনা করছে। এদিকে মার্কিন নৌবাহিনী প্রস্তুতি জোরদার করেছে। বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড সহ একাধিক যুদ্ধ জাহাজ ইরানের নিকটবর্তী অঞ্চলে মোতায়েন রয়েছে। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রবল বৃষ্টি, বন্যা ও ভূমিধসে অন্তত 30 জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ভারী বর্ষণের পর দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় মিনাস জেরাইস প্রদেশের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যা ও একাধিক ভূমিধসের ঘটনা ঘটে। এতে প্রাণহানির পাশাপাশি বহু বাড়িঘর ধসে পড়েছে এবং নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চলছে। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছে সরকার। বলছে, বৃষ্টি, বন্যা ও ভূমিধসের ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির খবর এসেছে জুইজ দে ফোরা এবং উবা শহর থেকে। এই 2 শহরে অন্তত 30 জন মারা গেছে। রাতভর কয়েকটি বাড়ি ও ভবন ধসে পড়ার পর বহু মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে। উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা ধ্বংসস্তূপে আটকে পড়াদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা নিহতদের পরিবার ও বাস্তুচ্যুতদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। তিনি জানান, জুইজ দে ফোরায় দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করা হয়েছে। শুধু জুইজ দে ফোরাতেই প্রায় 440 জন বাস্তুচ্যুত হয়েছে। ওই এলাকায় নিহতদের স্মরণে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে।
আবারও দেশের খবর। চট্টগ্রাম মহানগরীতে দিন দিন তীব্র আকার ধারণ করছে যানজট। অফিসগামী মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ পথচারী সবাই পড়ছেন চরম ভোগান্তিতে। নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের দেখা যায় দীর্ঘ সারি, ঘন্টার পর ঘন্টা আটকে থাকছেন যাত্রীরা। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, বাড়ছে মানসিক চাপ। বিস্তারিত জানাচ্ছেন আইমন ইমা। বন্দরনগরী চট্টগ্রামের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দেওয়ানহাট এবং টাইগার পাস মোড় এখন যানজটের অন্য নাম। এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলেও নিচের সড়কগুলোতে ভোগান্তি কমেনি এতটুকুও, বরং মোড়গুলোতে অব্যবস্থাপনার কারণে ঘন্টার পর ঘন্টা স্থবির হয়ে থাকছে এই রুট। একদিকে কদমতলী ও ডিটি রোড, অন্যদিকে আগ্রাবাদ ও পতেঙ্গার সংযোগস্থল দেওয়ানহাট মোড়। সারাদিনই এখানে যানবাহনের চাপে নাভিশ্বাস ওঠে নগরবাসীর। ফ্লাইওভারের নিচ দিয়ে চলাচল করা যানবাহনের বিশৃঙ্খল মোড় ঘোরানো আর যত্রতত্র যাত্রী ওঠানামা করায় এখানে জট যেন স্থায়ী রূপ নিয়েছে। একে অপরকে সাইড ওভারটেক করে চলে যাওয়ার কারণে জামটা হয়ে যায়। যদি দীর্ঘস্থায়ী সিঙ্গেল সিরিয়ালভাবে যদি গাড়ি চলে তাহলে জামটা হয় না, মানে এটা ড্রাইভারের অসচেতনতার কারণে জামটা হয়ে যায়। অতিরিক্ত জাম করে ফেলে যে সিটি সার্ভিস গাড়িগুলোর জন্য, মানে সিএনজি কোন আর প্রাইভেট কার কোন সবাই দুর্ভোগে করে, কিন্তু সিটি সার্ভিসের জন্য মানে ওরা লাইন তো পেলাইনে গাড়ি যাত্রী লওয়ার জন্য যানজট সৃষ্টি করেছে। এই জন্য মানে সাধারণ জনগণের বেশি কষ্ট হয় সিটি সার্ভিসের জন্য। দেওয়ানহাটের রেশ কাটতে না কাটতেই শুরু হয় টাইগার পাসের ভোগান্তি। পাহাড় ঘেরা এই দৃষ্টিনন্দন সড়কটি এখন বাস মিনি বাসের অবৈধ স্ট্যান্ডে পরিণত হয়েছে। লালখান বাজার থেকে আসা গাড়ি এবং দেওয়ানহাট থেকে আসা লরিগুলোর চাপে এই মোড়টি হয়ে উঠেছে নগরীর অন্যতম সৌরপথ। গাড়ি দাঁড়িয়ে আছে বড় বড়, দিনের মধ্যে এত বড় কন্টেনার গাড়িগুলো চলার কোনো প্রশ্নই আসে না। তাহলে প্রশাসনকে আরও অ্যাক্টিভ হইতে হবে। এটা যানজট হচ্ছে একটা কারণে, মানুষ নির্দিষ্ট জায়গায় পার না হয়ে উল্টাপাল্টা পার হয়ে যাচ্ছে। এখন মানুষের গাড়িতে আমরা গাড়ি তুলতে পারবো না। ফ্লাইওভারগুলো যেগুলো করা হয়েছিল ওগুলো পুরোপুরি, এখনও যেগুলো অসম্পূর্ণ কাজ হয়ে গেছে ওগুলো যদি সম্পূর্ণ করে এবং ওগুলো যদি পরিচালনা করে তাহলে কিন্তু মোটামুটি যানজটটা কমে। স্থানীয়দের অভিযোগ, দেওয়ানহাট মোড়ে হকারদের ফুটপাত দখল এবং টাইগার পাসের মোড়ে দীর্ঘক্ষণ বাস দাঁড়িয়ে যাত্রী তোলা, এই দুই কারণেই মূলত জট বাড়ছে। ট্রাফিক বিভাগ লোকবল সংকটের কথা বললেও সাধারণ মানুষের দাবি সমন্বয়হীন উন্নয়নই এই সংকটের মূলে। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। শেয়ার বাজারের খবর। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে চাঙ্গা ভাব অব্যাহত রয়েছে। আজও শেয়ার লেনদেন এবং মূল্য সূচক দুটোই বেড়েছে। দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে 15,468.94, যা গতকালের চেয়ে শতকরা 0.08 বেশি। এছাড়া CAC 30-এর মূল্য সূচক দাঁড়ায় 14,127.54, যা গতকালের চেয়ে শতকরা 0.02 বেশি। আজ 177টি কোম্পানির 37,63,003টি শেয়ার লেনদেন হয়, যার মূল্য 13,76,06,000 টাকারও বেশি। এর মধ্যে 76টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে, 84টির কমেছে এবং 17টির দাম অপরিবর্তিত রয়েছে। এবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের খবর। আজ বাংলাদেশি মুদ্রায় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার: US ডলার 122.30 টাকা, সিঙ্গাপুর ডলার 96.57 টাকা, অস্ট্রেলিয়ান ডলার 86.35 টাকা, কানাডিয়ান ডলার 89.27 টাকা, হংকং ডলার 15.45 টাকা, ইউরো 143.99 টাকা, ব্রিটিশ পাউন্ড 164.99 টাকা, সৌদি রিয়াল 32.23 টাকা, কাতার রিয়াল 33.03 টাকা, UAE দিরহাম 32.92 টাকা, কুয়েতি দিনার 395.75 টাকা,
মালয়েশিয়ান রিঙ্গিত ৩১.০৩ টাকা, থাই বাথ ৩.৮৯ টাকা, ভারতীয় রুপি ১.৩৪ টাকা এবং চীনা ইউয়ান ১৭.৭৮ টাকা। এবার খেলার খবর। ক্রিকেট। মাঠে খেলবে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড। মাঠের বাইরে উদ্বিগ্ন থাকবে পাকিস্তান। এমন পারিপার্শ্বিকতায় কলম্বোতে টি-20 বিশ্বকাপের সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হয় সন্ধ্যা 7:30টায়। গ্রুপ বিতে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়, ফলে দুই দল পায় 1 পয়েন্ট করে। এরপর পাকিস্তান ইংল্যান্ডের কাছে পরাজিত হওয়ার কারণে তাদের পয়েন্ট এখন 2 ম্যাচে 1 পয়েন্ট। শ্রীলঙ্কাও তাদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে যায়, তাই আজ যদি তারা ম্যাচ হারে তবে তারাও বাদ পড়বে। শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে পাকিস্তানের। সে ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে 2। আর আজ নিউজিল্যান্ড জিতলে 3 পয়েন্ট নিয়ে তারা নাম লেখাবে শেষ 4-এ। গ্রুপের বাকি খেলাগুলো হবে নিছক আনুষ্ঠানিকতা। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.৬ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 4.4 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 6টা 17 মিনিটে এবং সূর্যাস্ত 5টা 55 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে রাত 2টা 15 মিনিটে, ভাটা সকাল 8টা 11 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে দুপুর 2টা 29 মিনিটে এবং ভাটা রাত 9টা 6 মিনিটে। এবার সেহরি ও ইফতারের সময়সূচি। চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আজ সেহরির শেষ সময় ভোর 5টায় এবং আগামীকাল ইফতার সন্ধ্যা 5টা 57 মিনিটে।